আপনাকে যদি একটি প্রশ্ন করা হয়, এবার ক্ষমতায় কে আসবে, বিএনপি নাকি জামায়াত ইসলাম, আপনি কি এক কথায় বলতে পারবেন হ্যাঁ বিএনপি আসবে? অথবা এক কথায় কি আপনার দ্বারা বলা সম্ভব হ্যাঁ এবার জামায়াত আসবে? অ্যাকচুয়ালি ক্ষমতায় কে আসবে বা না আসবে সেটার চাইতে কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেটা হলো এই যে এই খবরটা দেখেন, সবুজ লেখা, বিদেশি মিত্রদের পছন্দ জামায়াত ইসলামী। দেখতে পাচ্ছেন? ফ্যাক্ট হলো বিএনপি আসুক আর জামায়াত আসুক, আপাতত জামায়াতের জন্য কিন্তু সুসংবাদ চলে এসেছে। আচ্ছা, জামায়াত ইসলাম যদি ক্ষমতায় এসে যায় তাহলে বাংলাদেশের সবগুলা স্টেক কি এটা মেনে নেবে? মেনে না নেক বা না নেক, জনপ্রিয়তার বিচারে যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে সেনাবাহিনীর ওয়াকারের বেল আছে, ওয়াকারকে তাড়ানো হবে হাসিনা। আচ্ছা, যাই হোক, নিউ ইয়র্ক টাইমস একটি নিউজ প্রচার করেছে, জামায়াতের এক নেতার সাথে বসে চা খাচ্ছিলাম, তখন ঢাকার এক নামজাদা সাংবাদিক, আওয়ামীপন্থী সাংবাদিক এসে বসলেন, ভাই আমিও চা খাবো। তো চা সৌজন্য, চা খেলো। খাওয়ার পর জামায়াত নেতাকে সাংবাদিক বলল, ভাই আপনাদের জন্য কিন্তু বিরাট সুসংবাদ আছে। সুসংবাদ আছে, সুসংবাদের সাথে সাথে যদি সুখবর সুদিন আছে তখন আমাকে ভুলে যায়েন না। সুসংবাদটা হলো বিদেশি কূটনীতিকের মিশনরা আপনাদেরকে পছন্দ করতে শুরু করেছে। তারা তাদের দৃষ্টিতে বাংলাদেশে আপনারাই তাদের পছন্দের গণতান্ত্রিক শক্তি। এই সুসংবাদের কারণ কি, সুখবরের কারণ কি? ৩৬ জুলাই অর্থাৎ শেখ হাসিনা পালানোর পর, বিপ্লবের পর ৭ থেকে ১০ই এপ্রিল মনে আছে কিনা, জামায়াতের আমির সহ একটি বিশেষ টিম কিন্তু ইউরোপ সফর করেছে এবং ১১-১২ তারিখ যুক্তরাজ্য সফর করেছে, অর্থাৎ ব্রিটেন সফর করেছে। এবং এরপর থেকে বাংলাদেশে থাকা যত মিশন আছে, ৮৭টা মিশন আছে বাংলাদেশের বিদেশের, সবগুলোর সাথে একের পর এক ধারাবাহিকভাবে মতবিনিময়, আলোচনা, তাদের চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দ, বাংলাদেশে কেমন সরকার চায়, এসব নিয়ে তারা একের পর এক কথা বলে যাচ্ছিল। আরেকটি বিষয় হলো, পশ্চিমারা এখন আর বাংলাদেশকে ভারতের চোখে দেখে না। ইউরোপ, আমেরিকা, জার্মান, ফ্রান্স, আয়ারল্যান্ড, শক্তিশালী যে দেশগুলো মানবাধিকার নিয়ে কাজ করে, নরওয়ে, তারা এখন ভারতের মতো, ভারত যা বলে বাংলাদেশকে নিয়ে তা করে না। তারা এখন নিজেদের চিন্তা চেতনা নিয়ে নিজেরাই কাজ করতে চায়। এটি হলো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। তবে জামায়াতকে যে চায় তারা, এটার আরও কিছু কারণ রয়েছে। কূটনীতিকদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা এসেছে, পরিবর্তন এসেছে। জুলাইয়ের পর থেকে জামায়াতের কূটনৈতিক তৎপরতাও রয়েছে এবং এই বাংলাদেশের জামায়াতের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে তারা কিন্তু ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে তা যাচাই করতে পারছে, কোনটা সত্য নিউজ কোনটা মিথ্যা নিউজ যাচাই করে ফেলছে। কারণ বাংলাদেশের জামায়াতের বিরুদ্ধে অভিযোগ, তারা হিন্দু নির্যাতন করে, সাম্প্রদায়িক, তারা উগ্র, তাদের বিরুদ্ধে যে নিউজগুলো হচ্ছে, প্রথম আলো নিউজ মিথ্যা প্রমাণ করছে ইউরোপীয় ইউনিয়ন ফ্যাক্ট চেকের মাধ্যমে। এখন কদু আছে না, কদরউদ্দিন শিশির, এখন এদের কথার কাছে নির্ভর করতে হবে না, এখন ফ্যাক্ট চেক অনেকেই বুঝে। যাই হোক, তো এই যে অপপ্রচার, জামায়াতের বিরুদ্ধে আচরণ, বক্তৃতা, বিবৃতি, দুর্নীতি, কথাবার্তা, অ্যাটিচিউড, দৃষ্টিভঙ্গি, সব কিছুর দিকে কিন্তু পশ্চিমা কূটনীতিকরা বিভিন্ন দলের সাথে নজর রাখছে। এটার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, সাধারণত একটি নির্বাচনের চাইতে আরেকটি নির্বাচনের দূরত্ব হয় 3 মাস 6 মাস,
কিন্তু এখানে 1-1.5 বছর সময় পেয়েছে কূটনীতিকরা, অবজারভেশনের সুযোগ পেয়েছে। এই অবজারভেশনই তাদের দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে। তাছাড়া জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মির্জা ফখরুল সহ এবার যে আমেরিকা সফর করেছে জাতিসংঘের মিশনে ডক্টর ইউনূস, সেখানে জামায়াতের নেতার ব্যাপারে প্রশ্ন করেছে ট্রাম্প প্রশাসন এবং ট্রাম্প নিজে। তখন ডক্টর ইউনূস সরাসরি বলেছে যে জামায়াত তালেবানের মতো নয়, তারা আধুনিক রাজনৈতিক দল, তাদের দলের ভিতরে আশ্চর্যজনকভাবে আশ্চর্য রকম গণতন্ত্রের চর্চা আছে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের দলে আমির নির্বাচিত হয়। তো এগুলোতে তারা আশ্বস্ত হয়েছে, তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, তাদের আচরণ, শিক্ষা দীক্ষা, ডিপ্লোম্যাটিক ম্যানার্স এগুলা অন্য যে কোনো দলের চাইতে ভিন্ন, অন্যদেরকে ছাড়িয়ে গিয়েছে। এই কারণে জামায়াতকে তারা চাচ্ছে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যদি, নির্বাচনের মাধ্যমে যদি তারা ক্ষমতায় আসে, তাদের কথা হলো জামায়াতের সাথে আমাদের কাজ করতে সমস্যা কোথায়। তাছাড়া এই দেশে 90% মানুষ মুসলমান, এই মুসলমানদের ভোটে মুসলমান নির্বাচিত হবে, এটাই তো গণতন্ত্র। তাহলে আমাদের তাদের সাথে কাজ করতেই পারি। তাছাড়া জামায়াত সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে মানবাধিকার বঞ্চিত একটি দল, সবচাইতে বেশি প্রতিরোধের সম্মুখীন হয়েছে সরকারের দিক থেকে, আওয়ামী লীগের দিক থেকে। তারপরে আপনার ধরেন ড্যানোলজিক মাইলাম কূটনীতিক, তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তারপরে উইলিয়াম মাইলাম, তিনিও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন 93 থেকে 94 সাল। তারা হাড়ে হাড়ে আওয়ামী লীগকে চিনে। আওয়ামী লীগ আসলে গণতান্ত্রিক কোনো দল না, এটা ভারত এবং রাশিয়ার একটা শক্তি, আর পশ্চিমাদের স্বার্থের বিরোধী। আওয়ামী লীগ চরমভাবে পশ্চিমা বিরোধী। এই কারণে তারা আওয়ামী লীগকে চিনে ফেলেছে, এখন আর তারা আওয়ামী লীগকে চায় না। এটা হলো একটা বড় বিজয় আওয়ামী লীগের, বা আল্লাহর রহমত সবার আগে বলতে হবে। আপনি দেখেন ডাকসুর ইলেকশনে শিবির জিতার পর সুশীলটা বলছে এক কথা, মাহমুদুর রহমান মান্না বলছে সে ঘৃণা করে শিবিরকে, আনু মোহাম্মদ বলে এটা মেনে নিতে পারছে না, মুজাহিদ ইসলাম সেলিম বলে এটা মাদ্রাসা হয়ে গেছে। অর্থাৎ তারা মেনে নিতে পারেনি শিবিরের বিজয়কে। জামায়াতের বিজয় কি সবাই মেনে নিবে? সেনাবাহিনীর যে ধরেন আমরা যে 175 যে অপরাধী অফিসাররা 170-80 জন, তারা তো জামায়াতকে মেনে নাও নিতে পারে। ভারত তো নিবে না, ইউরোপীয় ইউনিয়ন নাও নিতে পারে, এটা আমরা ভাবি। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমা আমেরিকা কূটনীতিকরা বদলে গেছে, ভারত বদলাবে না, সেনাবাহিনী বদলাবে। আমরা আছি না, এদেশের জনগণ আছে, তো আমরা তো এদেশের জনগণ, আমরা জামাত না, কিন্তু আমরা এদেশের জনগণ। আমাদের টাকায় সেনাবাহিনীর বিচার হয়, বেতন হয়, আমাদের টাকায় তাদের বইয়ের লিপস্টিক হয়, বইয়ের অন্তর্বাস কেনা হয়। সেনাবাহিনী কোথায় যাবে? সেনাবাহিনীর কথা বলছি না, অপরাধীরা, ওয়াকার সহ সবাই অনেক ভালো থাকবেন। সমগ্র সেনাবাহিনীর জন্য শুভকামনা। শুধু ওয়াকার এবং 180 জন অপরাধী অফিসার, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।